কপিলা জিজ্ঞাসা করে, খবর কি মাঝি, কি মনে করে আইলা? ভালা নেই আছে পোলাপানরা? দূরে শাড়ি পরিয়াছে কপিলা, চুলের তেলের কপাল তাহার ভিজিয়া গিয়াছে, দেহ যেন উথলিয়া উঠিয়াছে কপিলার বর্ষার পদ্মার মতো। কি ভীষণ খুশি মনে হইতেছে কপিলাকে। নিজের মলিন কাপড় ও চাদরটি লজ্জায় কুবেরের ছুটিয়া পালাইতে ইচ্ছা হইতে থাকে। কয়েক মিনিট সাধারণ কথাবার্তা বলিয়া কপিলা আবার রাঁধিতে যায়। আরও খানিকক্ষণ আলাপ করিয়া কপিলার শাশুড়িও প্রস্থান করে। বাড়ির দু একটি ছেলে মেয়ে শুধু ঘোরাফেরা করে কুবেরের কাছে, তারপর তারাও চলিয়া যায়। কুবের বসিয়া থাকে একা, বোকা নোংরা অপদার্থ কুবের। ময়নাদ্বীপে এনায়েত ও বশিরের কথা কুবেরের মনে পড়ে জ্যোৎস্নালোকে হোসেনের কুটিরে দাওয়ায় বন্দি এনায়েতের ভাত খাওয়া, যার জন্য দ্বীপের অধিবাসীদের কাছে কবার সে মার খাইয়াছে, তারাই আনিয়া দেওয়া ভাত। হোসেনের কল্যাণ কদিন পর মিলনও তাদের হইবে, প্রকাশ্য সামাজিক আইনসঙ্গত মিলন। কি আশ্চর্য ভাগ্য লইয়া এক একটা লোক জন্মায় জগতে। বসিয়া থাকিতে থাকিতে পথ চলার শ্রান্তিতে ঢুল আসে কুবেরের। আধা জাগা আধা ঘুমানো অবস্থাতে সে স্বপ্ন দেখিতে থাকে, রচনা করিয়া চলে আকাশ কুসুম। সর্বশক্তিমান হোসেনকে সে যেন বলিয়াছে, কপিলাকে পাইলে সপরিবারে সে ময়নাদ্বীপে গিয়া বাস করিবে। গণেশকেও বলিয়া সে রাজি করিবে যাইতে। হোসেনের তাহার চিরন্তন হাসি হাসিয়া যেন বলিয়াছে, তাই করুম কুবের ভাই, তাই করুম, আইনা দিমু কপিলারে। তারপর যেন একদিন কপিলা আসিয়া বলে, থাকবা নাকি মাঝি? কুবের বলে, না, দুদিন থাইকা যাও। আইছো কেন কও দেহি? শুভচিন হাটে যামু, মন কয়রা বাইরছি কপিলা, তা ভাবলাম তরে দেখা যাই। কপিলা মুচকি হাসিয়া বলে, শুভচনীয় হাট নাকি আইজি? কুবের বিবর্ণ হইয়া বলে, না, হাটে গিয়া ঘুমাইয়া থাইকা মাঝি, কাইল হাট কইরা বাড়িতে যাইও বলিয়া কপিলা রান্নাঘরে যায়। কুবের উঠিয়া নামিয়া যায় উঠোনে, লাউ মাছের কাছে গিয়া সে দাঁড়ায়। লজ্জায় মুখখানাতে তাহার মাচার ওপরকার উপুর করা কালো হাড়িটা ছায়া পড়ে যেন। কপিলার সঙ্গে সে কেন পারিয়া উঠিবে? পদ্মা নদীর বোকা মাঝি সে। এক হাটে কিনিয়া কপিলা তাহাকে আর এক হাটে বেচিয়া দিয়াছে অনেক দিন আগে। দুপুরবেলা বাড়ি ফিরিয়া কুবেরকে দেখিয়া শ্যামাদাস খুশি হইল। দুজনে পুকুর স্নান করিয়া আসে একসঙ্গে খাইতে বসিল। অতিথি আসিয়াছে বলিয়া কপিলা আজ অনেক রান্না করিয়াছে, কিন্তু খাদ্য কুবেরের রুচি ছিল না। কুবেরের হঠাৎ আসিবার কারণটা শ্যামাদাস জানিতে চাহিল। কুবের এবার এক আশ্চর্য মিথ্যা রচনা করিয়া বসিল। হোসেন মিয়ার ময়নাদ্বীপে গিয়া বাস করিতে চাহিবে এমন যদি কেহ জানার থাকে, শ্যামদাসের অনেক সুবিধা সেখানে বাস করার। বাড়ি ঘর, অন্ন বস্ত্র, জমি জমা সব এখন বিনামূল্যে পাওয়া যাইবে। 10-20 বছর পরে দ্বীপে বসতির বিস্তার হইলে তখন নামে মাত্র খাজনা ধার্য হইবে জমির। পুরুষানুক্রমে সত্ত্ব জমিবে জমিতে। শ্যামাদাস যদি 10 জনকে এই সুবর্ণ সুযোগে সংবাদ জানায়, আর কেহ ময়নাদ্বীপে যাইতে রাজি হইতে কুবেরকে যদি খবর দেয়, বড় ভালো হয়। তবে শ্যামাদাস অবাক হইয়া বলিল, চা বাগানে ঠিকাদারি নিছ নাকি মাঝি? চা বাগান? কিসের চা বাগান? শ্যামদাস চলুক না, ময়নাদ্বীপ দেখিয়া আসবে, আজই চলুক। তুমি যাও না কেন ময়নাদ্বীপ? শ্যামদাস জিজ্ঞেস করিল। কুবের থতমত খায়া বলিল, যামু, আমিও যামু। আজ এখানে থাকিয়া যাওয়ার জন্য কুবেরকে অনেক অনুরোধ করিল শ্যামদাস, কিন্তু থাকিবার উপায় কি আছে কুবেরের? গ্রামে গ্রামে ঘুরিয়া তাহাকে ময়নাদ্বীপের বার্তা প্রচার করিতে হইবে। শুভচনীয় হাটের ভেতরে দিয়ে আমিন বাড়ির পথ, হাটের শূন্য চালাগুলি খা খা করিতেছিল। পথের ধারে স্থায়ী দোকান ও আড়তগুলি শুধু খোলা আছে। একটা খাবারের দোকানের সামনে নরবরে বেঞ্চিতে কুবের বসিয়া পড়িল। ভয়ানক শীত করিতেছিল কুবেরের, শরীরটা ছমছম করিতেছিল, আর চোখ দুটি করিতেছিল জ্বালা। হুড়মুড় করিয়া জ্বর যে আসিতেছে অনেকক্ষণ আগে সে টের পাইয়াছিল। বেঞ্চিটা রোদে সারাইয়া চাদর মুড়ি দিয়ে সে শুকাইয়া পড়িল। ক্রমে অপরাহ্ন হইয়া আসিল। দোকানের ছায়া কুবেরকে অতিক্রম করিয়া হাটের চালাগুলির মাথায় উঠিয়া গেল। কুবের তেমনইভাবে পড়িয়া রহিল বেঞ্চিটাতে। শেষে ময়রা তাহাকে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। জ্বর আসিবার মুখে ভোজ খাইয়াছিল। অবস্থা বড় শোচনীয় হইয়া পড়িয়াছে কুবেরের। কপিলার স্বামী শ্যামদাসের অবস্থা ভালো বলিয়া গরিব সে জ্বর গায়ে পথে নামিয়া আসিয়াছিল। এত জ্বর যে আসিবে কুবের তা ভাবিতে পারি নাই। মাথার মধ্যে যেন কুয়াশা নামিয়াছে, আর শব্দ হইতেছে গম গম। কোথায় কি অবস্থায় সে পড়িয়াছে তাহারও মাঝে মাঝে গোলমাল হইয়া যাইতেছে সব। সমুদ্র তরঙ্গ, দুর্গাপুজোর আলো অন্ধকার, একটা চাচের বেড়ায় বাহিরে সারি সারি ঘুমন্ত মানুষ, বারবার জল নামানো উঠানে, ঝাঁকে ঝাঁকে সাদা মাছি লাফালাফি, সব একাকার হইয়া যাইতেছে।
ময়রা মুখে চাদর সরাইয়া দিয়া কুবের আরক্ত চোখে তাদের দিকে চাইয়া থাকে। বিড়বিড় করে বলে, শ্যামদাসের খবর দিবা? আকুর টাকুর শ্যামদাস। সন্ধ্যার পর কুবের আবার ফিরিয়া গেল কপিলার কাছে। তাহাকে বিছানায় শুইয়া একটা মোটা কাঁথা তাহার গায়ে চাপাইয়া দেয়া কপিলা রাঁধিতে গেল। অন্ধকার ঘরে কুবের শুইয়া রহিল একা। শেষ রাত্রে ঘাম দিয়া কুবেরের জ্বর ছাড়িয়া গেল, সেই সঙ্গে ঘুমও ভাঙিয়া গেল তাহার। আর ঘুম আসিল না। একটা বিশ্রী বোটকা গন্ধ, সে বড় অস্বস্তি বোধ করিতে লাগিল। অল্প অল্প আরও হইতে সে উঠিয়া বসিল। ঘরখানা খুবই ছোট। ঘরের অর্ধেক জুড়িয়া পাটের স্তূপ, আর দরজার কাছে প্রকাণ্ড একটা পাঠা বাঁধা। শুইয়া শুইয়া দাড়ি নাড়াইয়া জাবর কাটিতেছে। শরীরটা বড় দুর্বল বোধ হইতেছিল কুবেরের। ধীরে ধীরে উঠিয়া আসে বাহিরে গেল। কপিলা উঠানে গোবর লেপতেছিল। বলল, কিবা আছো মাঝি? কুবের ক্ষীণস্বরে বলল, জ্বর নাই, আমি এখন যাবো কপিলা। এখনই যাইবা কুবের? এই ভোরে? নাইবা গেল যে আজ দুর্বল শরীর লইয়া? একটু সুস্থ হইলে কাল গেলে হয় না? অন্তত কিছু খাইয়া যাক সে। এখনই দুধ দুইয়া কপিলা জাল দিবে, একটু দুধ খাইয়া যাক। না, কুবের কিছু খাইবে না, প্রয়োজন নাই। পাঠা ও পাটের সৌরভে তার পেট ভরিয়া গিয়াছে। বিষণ্ণ মুখে কুবের মাথা নাড়ে। পদ্মা নদীর কুল ছাড়িয়া 10 মাইল তফাতে চলিয়া আসিয়াছে সে। মন কেমন করিতেছে যার। তার পদ্মার বাতাস গায়ে না লাগিলে, কেতুপুরের মেছগন্ধ না শুকলে সে সুস্থ হইবে না। কপিলা গোবর ল্যাপা স্থগিত করিয়া বলে, গোসা করছো মাঝি? গোসা কইরো না, ঘর ভরা মানুষের পাল, ঘর নিয়ে আছে আর তোমারে দিমু শোনের লাইগা। কুবে বইল, হরে কপিলা হ, বেজাল পারিস না, তোর বেজালে গাও জলে। গাও জলে মাঝি, গাও জলে? হ জলে। গরু ছাগল ভাবো সামারে তুই, খেলা করো সামার লগে। তোরে চিনা গেলাম কপিলা, পরনাম কইরা গেলাম তোরে। কপিলা ফিসফিস করিয়া বলে, চুপ করো মাঝি, বেবাকে শুনবো। যাইবা যাও, কি আর কমু তোমারে। এউকাত কথা কইয়া দি মাঝি, মাথা খাও। দিদিরে কথাটা কইও। কইও কপিলা পরের ঘরের বউ, পরের শাসনে কপিলার মুখে রাও নাই। অতিথি কই থাকবো, অতিথি কি খাইব, কপিলারে কেডা তা জিগায়। দুষি কইরো মাঝি সাইপো, কিন্তু এই কথাটা কইও দিদিরে, মাথা খাও মাঝি, কইও। কার লগে কথা কস বউ? ঘরের ভেতর হইতে শাশুড়ি জিজ্ঞেস করে। কপিলা চাপা সুরে বলে, যাও গা মাঝি, কেন আইছিলা তুমি? আমিনবাড়ির হাসপাতাল হইতে কপিকে সঙ্গে করিয়া জলপথে কুবের গ্রামে ফিরিল। তাহার শীর্ণ চেহারা দেখিয়া মালা বারবার জিজ্ঞেস হইল, কি হইয়াছে তাহার? ফিরিতে দেরি হইল কেন? প্রশ্নগুলিকে এড়াইয়া গেল কুবের। অল্প সময়ের মধ্যে আকস্মাৎ অনেকগুলি বিচিত্র অভিজ্ঞতা কুবেরকে যেন নতুন মানুষ করিয়া দিয়াছে। নদী ও নদী তীরের একটানা জীবনে তাহার গত কয়েকটি মাস চিরস্মরণীয়। কোথায় ছিল কপিলা, কোথায় ছিল আশ্বিনের ঝড়, কোথায় ছিল ময়নাদ্বীপ? সব একসঙ্গে ভিড় করিয়া আসিয়াছে তাহার জীবনে। গ্রামে ফিরিয়া কুবের দেখিল, রাসু ইতিমধ্যে প্রীতমের সঙ্গে ভাব করিয়া ফেলিয়াছে, যুগীর ছেলে হইয়াছে। প্রীতমকে কে আর দেখিবে, কাজটা তাই পাইয়াছে রাসু। যুগীর মতো রাসুকেও সে সর্বদা শাপান্তর করে। রাসু নীরবে সেবা করে বুড়োর, রাগও করে না, দুঃখিতও হয় না। রাসুর ধৈর্য দেখিয়া কুবের খুশি হয়। প্রীতম খুশি থাকিলে রাসু হয়তো কিছু পাইবে টাকা করি, গোপীরই ভালো হইবে তাহাতে। এমনকি প্রীতমকে দেখিতে গিয়া তার কাছে রাসুর কিছু কিছু প্রশংসা করিয়া আসে কুবের। বলে, মনটা ভালো রাসুর, দয়া মায়া আছে রাসুর বুকে, নকুল টকুলের মতো পাজি সে নয়। প্রীতম শোনে কিন্তু বিশ্বাস করে না। আরে তুই চিনিস না কুবির, ও ডাকাইত। একদিন আমার বুকে চাকু মায়েরা সর্বস্ব নিয়া পালাইব হারামজাদা। তুই আছোস কোন তালে? কুবের প্রতিবাদ করে, না রাসু সেরকম নয়, বড় ভালো রাসু। কয়েকদিন পরে হোসেন মিয়া ফিরাইয়া আসিয়া কুবিরের অলস দিনগুলি শেষ হয়। রকমারি ব্যবসা হোসেনের ধান, পাট, বিড়ির পাতা, তামাক, গুড়, চিনি, মশলাপাতি একবার এক এক রকমের বোঝাই নিয়া কুবের বন্দর হইতে বন্দরে যাতায়াত করে। গোয়ালনন্দের অপর তীরে একবার 700 ছাগল আসিয়া হাজির। সারাদিন ধরিয়া কুবের তাহাদের নদী পার করিয়া ছাগলের গন্ধে বারবার তাহার মনে পড়িতে লাগিল কপিলার বাড়ির এক কষ্টকর রাত্রি যাপনের কথা। পরের বাড়িতে পরের শাসনে নিরুপায় নির্বাক বউ কপিলা, যেখানে তাকে পাট জমানো পাঠা বাঁধা ভাঙা ঘরখানা শুইতে দিয়াছিল। তারপর একদিন চাঁদপুরে যাওয়ার হুকুম পাইয়া গেল। তাড়াতাড়ি যাইতে হইবে, দিবারাত্রি নৌকা বাহিয়া যাওয়া চাই। গণেশ বিরক্ত হইয়া গজগজ করিতে লাগিল। শম্ভু ও বগা বহুদিন হোসেনের অধীনে কাজ করিয়াছে, তারা কিছু বলিল না। প্রাণপণে বৈঠা বাহিয়া কুবেরকে অবাক করিয়া দিল। হোসেনকে কুবের এখন কিছু কিছু চিনিতে পারিয়াছে। সাধারণত সময়ের হিসাব হোসেনের একটু শিথিল। নৌকায় খেপ দিতে মাঝিরা দেরি করিলে কিছু সে বলে না। শম্ভু ও বগা তাই গা
ছাড়িয়া দিয়া বৈঠা ধরে। কুবেরকে তারা গ্রাহ্য করে না, কিন্তু হোসেন যখন মুখ ফুটিয়া বলে যে দ্রুতগতি প্রয়োজন, শম্ভু ও বগার সমস্ত শৈথিলতা তখন অন্তর্নিহিত হয়। এমনভাবে বইটা বাইতে থাকে তাহারা যেন ভূতে পাইয়াছে তাহাদের। মনে মনে সায় দেয় কুবের। এমনইভাবে কাজ নিতে হয় বটে মানুষের কাছে, এমনই কৌশলে। একটু দেরিতে যখন কিছুই আসিয়া যায় না মাঝিদের সঙ্গে, তখন বকাবকি না করিলে তাড়াতাড়ি সময় দুইবার বলিতে হয় না। এতটুকু ইঙ্গিত পাইলে অলস্য পরিতৃপ্ত মাঝিরা সহসা অতিমাত্রায় কর্মঠ হইয়া ওঠে। হোসেনের বহুমুখী প্রতিভার পরিচয় কুবের প্রতিনিয়তই পায়। বিস্তৃত তাহার কর্মক্ষেত্র, এখানে ওইখানে ছড়ানো তাহার জীবন, এলোমেলো তাহার চলাফেরা, তবু চারিদিকে সামঞ্জস্য, সব নিয়মে বাধা। একটা জটিল বিশৃঙ্খলার সেসব শৃঙ্খলাবদ্ধ করিয়া দিয়াছে। চাঁদপুরে হোসেন মিয়া নৌকায় যোগ দিল। ময়নাদ্বীপের পথেই এবার নৌকা চলিল। নোয়াখালীর উপকূলে ক্ষুদ্র একটি গ্রামের কাছে নৌকা বাঁধা হইল। নৌকা বোঝাই দেওয়া হইল নারিকেল। বোঝাই শেষ হইল, কিন্তু নৌকা খুলিবার হুকুম হোসেন দিল না। দুদিন সেইখানে নিষ্কর্ম হইয়া তাহারা বসিয়া রহিল। তৃতীয় দিন সন্ধ্যার সময় নদীর মোহনার দিকে হইতে মশুরি বোঝাই প্রকাণ্ড একটা সমুদ্রগামী বোট আসিয়া ভিড়িল পাশে। চট্টগ্রামবাসী এক বৃদ্ধ মুসলমান নামিয়া আসিয়া অনেকক্ষণ হোসেনের সঙ্গে করিল পরামর্শ। বোট হইতে তারপর ত্রিপল মোড়া কি যেন আসিল। এই নৌকা ছইয়ের মধ্যে পাটাতনের তলে হোসেন তাহা লুকাইয়া ফেলিল। তারপর হোসেন ও বৃদ্ধ মুসলমানটি নামিয়া গেল তীরে। গুনিয়া গুনিয়া হোসেন কতগুলি নোট তাহার হাতে দিল। নৌকায় ফিরিয়া আসিয়া বলিল, নাও খোলো কুবের ভাই। বড় কৌতূহল হইতেছিল কুবের, পাটাতনের নিচে কি লুকাইয়া রাখিয়াছে হোসেন। হোসেনকে প্রশ্ন করিবার সাহস কুবেরের হইল না। অনেক রাত্রে নৌকা বাঁধিয়া রাখিয়া আয়োজন করিয়ার সময় শম্ভুকে সে চুপি চুপি জিজ্ঞেস করিল। শম্ভু বলিল, আপিম মিয়া আপিম, চুপ যাও। আপিম? চুপি চুপি আপিমের ব্যবসা করে হোসেন? এ তো ভালো কথা নয়। নানা দিকে কত উপার্জন হোসেনের, এইসব অসৎ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা কেন তার? তাছাড়া চোরাই আপিমের ব্যবসা করা তো সহজ বিপদের কথা নয়। ধরা পড়িলে কি উপায় হইবে তখন? কুবেরের ভয় করিতে লাগিল। হোসেন মিয়ার সঙ্গে যেদিন সে ভিড়িয়াছে সেই দিন হইতে সে জানে একদিন অনিবার্য বিপদ আসিবে, একেবারে সর্বনাশ হইয়া যাইবে। আজ কুবের বিপদের স্বরূপটা বুঝিতে পারিল। আজ হোক কাল হোক হাতে পড়িবে হাতকড়া, তারপর 10 বছর জেলের বাহিরে কুবেরকে আর খুঁজিয়া পাওয়া যাইবে না। ছয়ের ভেতরে হোসেন মিয়া দখল করিয়াছে নৌকার উন্মুক্ত অংশে হোগলার ঢাকনির চাপাইয়া মাঝির শয়ন করে। শোয়া শোয়া কুবের অনেক আবোল তাবোল চিন্তা করিল। একবার ভাবিল এবার গায়ে ফিরিয়া হোসেন মিয়া নৌকায় আসে কাজ করিবে না। জেলে যাওয়ার চেয়ে না খাইয়া মরাও ভালো। কিন্তু না খাইয়া মরার সঙ্গে কুবেরের পরিচয় আছে। হোসেন মিয়ার সঙ্গে ভিড়িয়া জীবন সে প্রথম সচ্ছলতার সুখ আনিয়াছে। এই কাজ ছাড়িয়া দিলে সে অবস্থা তাহার হইবে খানিকক্ষণ। সে বিষয়ে চিন্তা করিয়া কুবের বুঝিতে পারে, জানিয়া শুনিয়া ইচ্ছা করে দারিদ্র্যকে বরণ করিবার ক্ষমতা আর তাহার নাই। ক্ষোভে কুবের চোখে জল আসে। এ কি অন্যায় হোসেন মিয়া! এইসব বিপজ্জনক কাজগুলি বাদ দিলেও তাহার তো কাজের অভাব নাই। সেসব কাজে ব্যাপৃত না রাখিয়া কুবেরকে কেন এই বিপদের মধ্যে টানিয়া আনিয়াছে? তারপর কুবের ভাবে, এইসব ভয়ঙ্কর কাজে সহায়তা যদি তাকে করিতে হয়, বিপদের ভাগ যদি তাহার থাকে, লাভের অংশও তো তাহার পাওয়া উচিত। জেলে যাওয়ার ঝুঁকি যার, সে কি শুধু বৈঠা বাহিবার মজুরি পাইবে? মনে মনে কুবের কলহ করে হোসেনের সঙ্গে। কল্পনায় সে বারবার এই ঘটনাগুলি ঘটাইয়া যায়। হোসেনের অন্যায়টা বুঝাইয়া দিতে সে ভারী অনুতপ্ত হয়। তাড়াতাড়ি কোমরের কালো বেল্ট হইতে একতারা নোট নিয়ে আসে, কুবেরকে দেয়। 4 ভিটার 4খানে বড় বড় ঘর তোলো কুবের, গোয়াল করে, ধানের মাড়াই করে, ঝাঁকার ওপর লাউতলা তুলিয়া দেয়। তারপর একদিন কপিলাকে নিমন্ত্রণ করে। কপিলার পা দুটি জড়াইয়া ধরিয়া বলে যে তাকে ছাড়িয়া থাকিতে বুক ফাটিয়া গিয়াছে কুবেরে। অ কপিলা, আমারে ফেলা যাস না, আমি মইরা গেলাম কপিলা, তরে না দেখা। কিন্তু বলে ফিরিয়া কুবের এক আশ্চর্য সংবাদ শুনিল। প্রীতমের বাড়িতে চুরি হইয়া গিয়াছে। গভীর রাত্রে ঘরে শীত কাটিয়েছে চোর। ঘরের কোণে কোথায় প্রীতম মস্ত একটি ঘটি ভরিয়া টাকা পুঁতিয়া রাখিয়াছিল। চোরের তাহা জানিবার কথা নয়, তবু সেইখানটা খুঁড়িয়া ঘটিটা চোর নিয়া গিয়াছে। টাকার শোকে বড় কাতর হইয়া পড়িয়াছে প্রীতম। চুরির ব্যাপারে রাসুকে সে সন্দেহ করে। রাসু নিজের শীত দিয়াছে এ কথা সে স্পষ্ট বলে না, তবে চোরের সঙ্গে রাসু যে যোগ আছে তাতে প্রীতমের সন্দেহ নাই। ঘরের লোক বলিয়া না দিলে ঘটির সন্ধান পাইত কোথায়? প্রীতমের গালাগালিতে রাসু কখনো রাগ করে নাই, কিন্তু এবার চুরির অপবাদ দেওয়া মাত্র প্রীতমকে আচ্ছা করিয়া কড়া কড়া কথা বলিয়া সে চলিয়া গিয়াছে। এটাও বড় সন্দেহজনক। চুরির অপবাদের জন্য
যেন নয়, টাকার সঙ্গেই যেন সে গিয়েছে। একদিন গেল না কেন তবে? প্রীতমের যতদিন টাকা ছিল কুবের খবর নিতে গেল। প্রীতম কাঁদিয়া কাঁদিয়া চোর রাসু ও বিশ্ব সংসারের বিরুদ্ধে তার নালিশ জানাইতে লাগিল। হাই তার সারা জীবনের সঞ্চয় 7 কোটি 13টা টাকা কোথায় আছে তার সেই পলাতক পুত্র? বুড়ো বাবাকে মনে করিয়া কবে সে ফিরিয়া আসিবে সেই আশায় প্রীতম যে টাকাগুলি জমাইয়া রাখিয়াছিল সে কি চোরকে দিবার জন্য, লক্ষ্মী ছাড়া রাসুর পেটে যাওয়ার জন্য? কুবের বলে, রাসু জানলো কি বা কই থুয়াছিলা ঘটি? তা কি প্রীতম জানে সে শয়তান মানুষ রাসু কেমন করিয়া যেমন টের পাইয়া গিয়াছে ঘটিটা কোথায় পোতা ছিল? রাসুর অসম্ভব কাজ নাই, ঘটির সন্ধান করিতেই হয়তো সে আসিয়াছিল প্রীতমকে সেবা করিবার ছলে। সারাদিন ঘরের মধ্যে ঘটিত রাসু এখন ও কোন করিয়া বেড়াইত আর তীক্ষ্ণ দৃষ্টিতে মেঝের দিকে চাহিয়া কি যেন খুঁজিত। তখন সন্দেহ হইয়াছিল প্রীতমের। হাই, তখন যদি সে সাবধান হইত! খুবই বিশ্বাস করিল না রাসুর অপরাধ। ঘটি কোথায় পোতা ছিল তাই যদি রাসু জানিবে, চোরের সঙ্গে যোগ দিয়ে টাকার সে ভাগিদার জুটাইবে কেন? নিজেই তো অনায়াসে চুপি চুপি ঘটিটা সরাইয়া ফেলিতে পারিত। তারপর গর্ত বুঝাইয়া লেপিয়া মুছিয়া ঠিক করিয়া রাখিলে কত কাল পরে প্রীতম টাকা চুরির কথা টের পাইত। ঠিক ছিল না। শীত কাটিবার হাঙ্গামা রাসু করিতে যাইবে কেন? চৌকিদার থানার খবর দিয়াছে, পুলিশ আসিয়া চুরির তদন্ত করিল। পুলিশ দেখিয়া কুবেরের বুকের মধ্যে কাঁপিতে আরম্ভ করিয়া দেয়। হোসেন মিয়ার সঙ্গে এবার নৌকা যাত্রা করিয়া আসিয়া পুলিশের জন্য চিরন্তন স্বাভাবিক ভীতিটা কুবেরের অস্বাভাবিক রকম প্রখর হইয়া উঠিয়াছে। পুলিশের কাছে প্রীতম অনলাইন বদনে বলিয়া দিল রাসুকে সে সন্দেহ করে। রাসুকে অনেক জিজ্ঞাসাবাদ করা হইল, তার ঘরখানা খুঁজিয়ে দেখা হইল। তারপর রাসুর হাতে হাতকড়া না দিয়াই পুলিশ চলিয়া গেল। না, রাসুর বিরুদ্ধে কোনো প্রমাণ নাই। পুলিশ চলিয়া গেল। প্রীতমের বাড়ির সামনে দাঁড়াইয়া অনেকক্ষণ রাসু যা মুখে আসিল তাই বলিয়া প্রীতমকে অভিসম্পাত করিল। শুনিয়া কে বলিবে প্রীতম তাহার মামা? তারপর একদিন সকালে কুবেরের কাছে রাসু জিজ্ঞেস করিল, কবে বিয়া দিবা? কুবের তৎক্ষণাৎ সন্দিগ্ধ হয়ে বলিল, গতিক কিরে রাসু, প্রীতম খুড়া টাকা তুই নিচোস? রাসুর মুখখানা বিবর্ণ হইয়া গেল বই কি। সে বলিল, কি কও লখার বাপ? টাকা নাই আমার, কাম করি না আমি? কি কাম করস? সেতালবাবু কাম দিয়েছে, বাবু গো নাই, মামার ঘরে চুরি করুম? অমন কথা কও না লখার বাপ। তখন কুবের বলিল, পরে টাকা দিয়া থো না কেন তবে? রাসু বলিল, দিমু, কবে বিয়া দিবা কও? গোপী সারিয়া উঠিতেছিল। এখনো সে ভালো করে হাঁটিতে পারে না বটে, তবে ক্রমেই পায়ে জোর পাইতেছে। মাসখানেক পরে বিবাহ তাহার দেওয়া যায়, কিন্তু বিবাহের আগে টাকাটা কুবেরে পাওয়া চাই, মেয়ের গায়ে ওঠা চাই গহনা। রাসুর মুখের কথায় নির্ভর করিয়া থাকিবার পাত্র সে নয়। যথাসময় টাকা গহনা দেওয়ার প্রতিজ্ঞা করিয়া রাসুর বিদায় হইল। প্রতিজ্ঞা করিল যে অবলীলাক্রমে রাসুর যেন টাকার অভাব শেষ হইয়াছে বাবুদের নৌকায় কাজ পাইয়া। সে যেন বড়লোক হইয়া গিয়াছে। টাকা ও গহনার কথা শুনিয়া একদিন মুখে তাহার কালিমা ঘরায় আসিয়াছিল, আজ সে নির্ভর নিশ্চিন্ত। মালা বলে, রাসুরের যেন কেমন দেখি, আমি ডরাই মাঝি। কুবের বলে, দয়া কাম নাই তোর বলিয়া মালা অবাক হইয়া থাকে। কুবের গোপীকে ডাকে, লাঠি ধরিয়া হাঁটিতে বলে গোপীকে। গোপী কষ্টে উঠিয়া দাঁড়ায়, কষ্টে 2-1 পা হাঁটে। কুবের তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিয়া বলে, সারব গোপীর মা, খাসা সারব পাওখান গোপীর, রাসুর লগে ক্যান দিমু বিয়া? কইলা যে রাসুরে? কুবের একগাল হাসে বলে, তুই নি মাইয়া লোক গোপীর মা, বুঝিস না? রাসুরে হাতে থুইছি, পাও যদি না সারে মাইয়ারে রাসু লইকে দিমু, আর সাইরা যদি যায় গোপীর মা, পাওখান যদি সাইরা যায় গোপী। মহৎ সাহে কুবের গোপীর হাঁটুতে হাসপাতালে দেওয়া ওষুধ মালিশ করিতে থাকে। জোরে জোরে ঘষে কুবের, ব্যথায় গোপীর কাতরায়। কুবের ধমক দেয়া বলে, চুপ থাক চুপ থাক, জোরে জোরে না দিমু তো সারবো কেন? মালিশ করিতে করিতে থামিয়া গিয়া হাঁটুতে সে টিপিয়া টিপিয়া পরীক্ষা করে দেখে, বলে, ফুলা কমে নাই গোপীর মা? কম যেন লাগে বলিয়া মালা উৎসুক চোখে গোপীর পায়ের দিকে চাইহা বলে। অনেকক্ষণ পরে সলজ্জ হয়ে বলে, মনে ইউকা স্বাদ ছিল মাঝি কমু? এমন হয় ভনিতা করে মালা। মালা তামাটে মুখখানা একটু রাঙা দেখায়। আস্তে আস্তে সে জিজ্ঞেস করে কুবেরকে, হাসপাতালে যে ডাক্তার গোপীর পা ভালো করিয়া দিয়াছে সে কি মালার পাখানার কিছু করিতে পারে না? একেবারে গিয়া দেখা আসিলে হয়, কিন্তু কিছু যদি ডাক্তার না করিতে পারে, নাই করিবে। মালার বড় স্বাদ, একবার গিয়া দেখাইয়া আসে। কুবের কি বলে? কুবের গম্ভীর হইয়া বলে, তোর পায়ের কিছু হইব না গোপীর মা? কেন হইব না কেন? মালা জিজ্ঞেস করে। আহা, একবার দেখাইয়া আসিতে দোষ কি? ডাক্তার যদি বলে কিছু হইব না, নিজের কানে শুনিয়া আসলে মালা নিশ্চিত হইয়া থাকে। একবার লইয়া চলুক কুবের তাহাকে।
এক ফোঁটা যদি মায়া থাকে তার কুবেরের বুকে, একবার সে তাকে লইয়া চলুক সদরের হাসপাতালে। কুবের কি বুঝিবে খোড়া পায়ের জন্য সারা জীবন কি দুঃখ মালা পুষিয়া রাখিয়াছে মনে? না, লইয়া যাইবে না কুবের। এই গো কুবেরের পাষাণ প্রাণ! মালার চোখে জল আসে। বিনাইয়া বিনাইয়া সে বলতে থাকে, যে মেয়ের জন্য কুবের 10 বার হাসপাতাল যাইতে আসিতে পারে, মালাকে একবার শুধু একটিবার লইয়া তাহার আপত্তি? অনেক পাপ করিয়াছিল আর জন্মে মালা, এবার তাই এমন কপাল লইয়া জন্মিয়াছে। কোলে ছেলেটাকে মালা মাই ছাড়াইয়া নিচে ফেলিয়া দেয়, ঘুরিয়া বসিয়া দরজায় খুঁটিতে ঠকঠক করিয়া মাথা ঠকে, আর কাঁদিতে কাঁদিতে আহ্বান করে মরণকে। যে মরণ এমন নির্দয় যে মালার মতো পোড়া কপালের দিকে ফিরিয়াও তাকায় না। চুপ যা গোপীর মা, চুপ যা। কেন চুপ যাইবে? কুবেরের দরদ আছে নাকি মালার জন্য? সে তো কপিলার মতো ভঙ্গি করে হাঁটিতে পারে না যে তাকে লইয়া কুবের আমিনবাড়ির হাসপাতালে যাইবে, হোটেলে রাত কাটাইয়া আসিবে পরমানন্দে। কুবের বিবর্ণ হইয়া বলে, কি বা কথা কস গোপীর মা? মায়া ফেলুম কইলাম। তারপর সে সুর বদলাইয়া বলে, হাসপাতালে যাওয়ানের লাইগা কাঁদনে কাম কিয়া? যাইবার চাস নিয়া যামু, যা মুখে লয় কইয়া রাগাস না গোপীর মা। মালা ফোঁস করে বলে, নিবা নির্দোষ নিবা নিমু, কিন্তু মালাকে আমিন বাড়ি নিয়ে যাওয়ার সময় কুবেরের হয় না। হোসেন মিয়ার কাজে এখন অন্ত নাই, অবৈধ চালান আসিতেছে, চালান যাইতেছে। এবছর সতেজ ব্যবসা আরম্ভ হইতেছে হোসেন। মাঝখানে আবার একবার নৌকা লইয়া নারিকেলের ও চোরাই আপিমের চালান আনিতে কুবেরকে সেই নোয়াখালীর উপকূলে যাইতে হইল। এবার আপিম পৌঁছাইয়া দিল একটি স্টিম লঞ্চে। লঞ্চে এক সাহেব আসিয়াছিল। হোসেন মিয়াকে কি তার খাতির? আপিমের পুটুলি নিয়া নৌকা চালাইতে এবারও কুবেরের বুকের মধ্যে সমস্ত পথ একটা আতঙ্ক জাগিয়া রহিল। গতবার ফিরিয়া গিয়া হোসেন প্রত্যেক মাঝিকে 10টা করে টাকা বকশিস দিয়েছিল, এবারও দিবে সন্দেহ নাই। কিন্তু টাকার কথা ভাবিয়া কুবেরের এক বিন্দু আনন্দ হইল না। গণেশ জিজ্ঞেস করে, কি ভাব কুবিরদা, ঝিমাও কেন? মিয়াবাই আপিম দিছে নাকি? কুবের বলে, চুপ যা বলদ। গণেশ বলে, কুকির মা রূপার পয়সা চাই কুবিরদা, ভাবি কি এবার মিয়াবাই টাকা দিমু পয়সা গড়াইয়া কুকির মায়ে? গণেশের খুশি ধরে না। কুবের গায়ে ঠেলা দিয়া বলে, হোসেন মিয়ার নাই কাম নিয়া কাম করছো কুবিরদা, তাহার মুখ দেখলাম। কুবের তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু নদীবক্ষে চাহিয়া বলে, ওটা কিরে গনসা, পুলিশের লঞ্চ নাকি? কুবের শিওরিয়া বলে, কোন দিকে যাই? আমাগো দিকে আহে দেখি কুবের দা। কুবের বিবর্ণ মুখে হোসেন মিয়ার কাছে যায়, ফিসফিস করে বলে, পুলিশ লঞ্চ আহে মিয়াবাই। হোসেন মৃত্যু হাসে বলে, বইটা ধর গিয়া কুবের বাই, হোসেন মিয়া থাকতে কারে ডরাও? নদীর মধ্যে জাল ফেলাইয়া মাল উঠাইব কোন হালার পুত? বিপদ ঘনাইয়া আসিলে আপিমের বান্ডিল নদীর জলে ফেলিয়া দিলেই চুকিয়া গেল, তাই হইবে বোধ হয়। সেজন্য হয়তো হোসেন সর্বদা জলপথে আপিমের চালান নিয়ে আসে, নতুবা নোয়াখালী থেকে চট্টগ্রাম হোক রেলে স্টিমারে চাঁদপুরে আসা ঢের সুবিধা। কুবেরের ভয় কিছু কমে, তবে সদূর পুলিশ লঞ্চের দিক হইতে দৃষ্টি সে ফিরাইতে পারে না। লঞ্চটি যখন ক্রমে আসিয়া পাশ দিয়া চলিয়া যায়, কুবের শ্বাস রোধ করিয়া থাকে। একদিন ভোরবেলা বাড়ি ফিরিয়া কুবের মালাকে দেখিতে পাইল না। গোপী বলিল, রাসুর সঙ্গে মালা আমিনবাড়ি হাসপাতালে গিয়াছে। কুবের রাগিয়া বলিল, কার নাই? বাবুগো নাই। 3 দিন নদীর বুকে কাটাইয়া আসিয়াছে। মেজাজ গরম হইয়াছিল কুবেরের। রাগে সে গুম খাইয়া রহিল। গোপী গড়গড় করিয়া ব্যাপারটা বিস্তারিত বলিয়া গেল। মালা কদিন হইতে রাসুকে দোষামত করিতেছিল। কাল মেজবাবু মোকদ্দমার জন্য আমিনবাড়ি গিয়াছেন, সে সুযোগে বাবুকে বলিয়া কহিয়া মালা ও রাসুর সঙ্গে গিয়াছে। মেজবাবুর নৌকায় মালা আমিনবাড়ি গিয়াছে? মেয়ের দিকে কুবের কটমট করিয়া তাকায়। গোপী যেন অপরাধিনী। গোপী ভয় ভয় বলে, লখা লগে গেছে বাবা। সারাদিন কুবের বাড়ি ছাড়িয়া নড়িল না। জীবনটা হঠাৎ তিত হইয়া গিয়াছে কুবেরের কাছে। সমস্ত সকালবেলাটা সে রাগে আগুন হইয়া রহিল। নিধুমাছি আলাপ করিতে আসিলে তাহাকে অকথ্যা গালাগালি করিয়া ভাগাইয়া দিল। বিনা দোষে মারিয়া চণ্ডীকে করিয়া দিল আধমরা। তারপর রাগ কমিয়া অপরাহ্নে আসিল বিষাদ। কেবলই মনে হইতে লাগিল কুবেরের মালা প্রতিশোধ লইয়াছে। কপিলার সঙ্গে সে কিনা একদিন আমিনবাড়িতে রাত কাটাইয়া আসিয়াছিল, মালা তাই মেজবাবুর সঙ্গে সে আমিনবাড়িতেই গিয়াছে হাসপাতালে যাওয়ার সেই একই উপলক্ষের ছল করিয়া। সন্ধ্যা হইল, মালা ফিরিল না। অন্ধকারে গা ঢাকা দিয়া আসিল হোসেন। কুবের ছাড়া বড় ঘরখানা হইতে সকলকে সরাইয়া দিয়া ঘরের মাঝখানে খুঁটি বাহিয়া উঠিয়া নিজে সে চালের ফরফাক করিয়া ছোট ছোট 2টি বান্ডিল লুকাইয়া ফেলিল। খুঁটি বাহিতেও
জানে হোসেন, গুণের লোকটার অন্ত নাই। কুবের নীরবে এই অদ্ভুত কাণ্ড চাহিয়া দেখিল, কিছু বলিল না। নামিয়া আসিয়া হোসেন বলিল, ডরাইও না কুবের ভাই, ডরও নাই। কুবের বুদ্ধমানের মতো মাথা নাড়িল। হোসেন মিয়া বলিল, যে পুটলে দুটি যতদিন সে না লইয়া যায় কুবেরের ছুটি। সারাদিন বাড়ি বসে আরাম করিবে কুবের। কেমন চালে গোজা জিনিস জিনিস দুটিকে সে পাহারা দিবে বটে, কিন্তু বারবার ওইদিকে চাহাইয়ার প্রয়োজন নাই কুবেরের। একেবারে না তাকানোই ভালো। না ঘরের চালাই কিছুই গোজা নাই কুবেরের। অন্ধকারে গা ঢাকা দিয়া আজ হোসেন বাড়ি আসে নাই। খুঁটি বাহিয়া উঠিয়া ঘরের চালে কিছুই সে খুঁজিয়া রাখে নাই। কি কও কুবের ভাই, তাই না? হোসেন মৃদু মৃদু হাসে। হওয়া বলিয়া কুবের সাই দেয়। সকলের চেয়ে বিশ্বাসী, সকলের চেয়ে নিরাপদ এই সকল পদ্মা নদীর মাঝিটাকে হোসেন মিয়া যেন ভালোবাসে। কত টাকা হোসেন মিয়া দূরে দূরে ছড়ানো, কত বড় তাহার ব্যবসা। 11 মাইল লম্বা একটা দ্বীপের সে মালিক, কুবের তো তাহার চাকর। তবু কুবেরের ছেঁড়া চাটাইয়ের হোসেন আরাম করিয়া বসে, বন্ধুর মতো গল্প করে কুবেরের সঙ্গে। চেনায় যেন যায় না এখন হোসেনকে। হোসেন নৌকার কাজ নেওয়ার আগে কুবের তো তাকে শুধু সঙ্গতিপন্ন বলিয়া জানিত। অসংখ্য উৎস হইতে হোসেনের যে কত টাকা আসে এখন ভাবিতে গেলে কুবেরে মাথা ঘোরে। সে আর গণেশ শুধু জানিয়াছে, কেতুপুরের আর কেহ হোসেন মিয়ার রহস্য জানে না। টাকাওয়ালা মানুষের সঙ্গে মেশে না হোসেন, তাহাদের সঙ্গে সে শুধু ব্যবসা করে। মাল দিয়া নেয় টাকা, টাকা দিয়া নেয় মাল। মাঝিরা তাহার বন্ধু। অবসর সময় সে পদ্মার দিন দরিদ্র মাঝিদের সঙ্গে গল্প করিয়া কাটাইয়া দেয়। টাকার ছাপানো ব্যাগ পকেটে নিয়া বর্ষা রাত্রে জীর্ণ চালার তলে চটাইয়ে শুইয়া নির্বিবাদে ঘুমাইয়া পড়ে। সেদিন রাত্রে মালা ফিরিল না। পরদিন বেলা 12টার সময় হাতে ভরে দুলিয়ে দুলিয়ে সে ঘরে প্রবেশ করিল। নদীর ঘাট হইতে এতটা পথ এমনিভাবে আসিতে কাপড়খানা তাহার কাদা মাখা হইয়া গিয়াছে। কুবের খাইতে বসিয়াছিল, একবার চাহিয়া দেখি আবার খাওয়ায় মন দিল। ঘরে গিয়ে কাপড় বদলাইয়া মালা দাওয়ায় আসিয়া বসিল। কুবের চোখ তুলিয়া তাকালো না। চড়া গলায় পিসিকে দুটি ভাত আনিতে বলিল। মালা বলে, আগো শুনছ না? কুবের শুনিতে পায় না, সে বধির হইয়া গিয়াছে। মালা বলে, তুমি তো নিলার না রাসুর লগে, তাই হাসপাতালে গেছিলাম। গোসানি করছো? জবাবের জন্য মালা খানিক্ষণ অপেক্ষা করে, তারপর সজ্জল কণ্ঠে বলে, ডাক্তার কয় পাও সারণের না আমার। আরো কত কথা বলে মালা, কুবের সার শব্দ দেয় না। খায়া উঠিয়া নীরবে তামাক টানিতে থাকে। গোয়ার কি সহজ কুবের? মালা শেষে রাগিয়া বলে, কেন মাঝি কেন, এত গোসা কেন? কবে কই নিছিল আমারে? চিরডা কাল ঘরের মধ্যে থাইকা আইলাম, একা দিনের লইকা বেড়াইবার যদি যায় গোসা করবা কেন? যা বেড়া গিয়া মাইজা কর্তার লগে, হারামজাদি বদ। কি কইলাম মাঝি, কি কইলাম? তারপর কি কলহি দুজনের বাঁধিয়া গেল। প্রতিবেশীরা ছুটিয়া আসিল, দাঁড়াইয়া দেখিতে লাগিল মজা। শেষে রাগিয়া মাথা কুবের হঠাৎ কলিকাটা মালার গায়ে ছুড়িয়া মারিল। কলিকার আগুন মালা ও তাহার কোলে শিশুটির গা স্থানে স্থানে পুড়িয়া গেল। কাপড়েও আগুন ধরিয়া গেল মালার। সিঁদুর বোন ছুটিয়া আসিয়া কাপড়খানা খুলিয়া লইল। নিজের কাপড়ের আঁচল দিয়া লজ্জা নিবারণ করিল মালার। দুঃখিনী সে বড় ছেঁড়া তাহার কাপড়খানা। স্ত্রীপুত্রের ভিড় করিয়াছে অঙ্গনে। তাহাদের সামনে পঙ্গু অসহায় স্ত্রীর এই দশা। মালা দুরবস্থা আমোদ পাইয়া সকলে হাসিয়াছে। কে যেন হাততালি দিল। এতক্ষণে চমক ভাঙিল কুবেরের। লাফাইয়া দাওয়ায় হইতে নামিয়া গাল দিতে সকলকে সে বাড়িতে বাহির করিয়া দিয়া আসিল। তারপর নিজের একখানা কাপড় আনিয়া দিল মালাকে। ক্রমে ক্রমে শীত কমিয়া আসিল। কেতুপুর গ্রাম ও জেলেপাড়ার মাঝামাঝি খালটা শুকাইয়া গিয়াছে। পদ্মার জলও কমিয়াছে অনেক। ক্রমে ক্রমে মাঠগুলো ফসল শূন্য হইয়া খাখা করিতে লাগিল। পায়ে চলা পথগুলি স্পষ্ট মসৃণ হইয়া আসিয়াছে অনেক দিন আগে। আম গাছে কচি পাতা দেখা দিয়াছে। দেখিতে দেখিতে পাখির সংখ্যা বাড়িয়া গিয়াছে দেশে। ঝাঁক বাঁধিয়া বুনো হাঁসের দলকে উড়িতে দেখা যায়। উত্তরাভিমুখী নৌকাগুলো দক্ষিণে জোরালো সমগতি বাতাসে বাদাম তুলিয়া তরতর করিয়া ভাসিয়া যায়। দূরে গেলে অতিথি হাঁসগুলোর মতোই রহস্যময় মনে হয় তাদের। মাছ দুধ সস্তা হইয়াছে। পদ্মার চর হইতে কলসি ভরা দুধ আসিয়া বাজারে 4 পয়সা সের বিকাইয়া যায়। শীতে কুকরানো গ্রামগুলি গা মেলিয়াছে। সকাল সন্ধ্যায় মালা কাপড় ভাঁজ করিয়া লখা ও চণ্ডীর শরীর ঢাকিয়া গলায় বাঁধিয়া দেয় না। খালি গায়ে তারা শুকনো ডোবা পুকুরে কাদা ঘাটিয়া মাছ ধরিতে যায়। ফাটা চামড়া উঠিয়া গিয়া ত্বক মসৃণ হইয়া আসিতেছে সকলের। মালার রং যেন আরো ফর্সা হইয়া আসিয়াছে। এক মুষ্টি যৌবান যেন অতিরিক্ত আসিয়াছে মালার দেহে। মালাকে চাহিয়া রাত্রে কুবেরের ঘুম ভাঙে কোনোদিনও গৃহে, কোনোদিনও পদ্মার বুকে।
রাসুর সঙ্গে গোপী বিবাহের বন্দোবস্ত কিন্তু হইয়া গিয়াছে বাতিল। এক কীর্তি হোসেন মিয়ার। সোনাখালীর একটি পাত্র হোসেন ঠিক করিয়া দিয়াছে গোপীর জন্য। নাম তার বঙ্কু। বয়স বেশি নয়, এ জগতে বঙ্কুর আপনার কেহ নাই বটে, কিন্তু হোসেন মিয়ার আছে। হোসেন মিয়া যার মুরব্বী, কিসের অভাব তার। বঙ্কু 5 কোটি টাকা পণ দিবে কুবেরকে, গোপীকে গহনা দিবে 3 কোটি টাকার, আর একদিন জেলেপাড়া সকলকে দিবে ভোজ। এ কথা জানিতে কুবেরের বাকি নাই যে বিবাহর পর নবদম্পতিকে হোসেন ময়নাদ্বীপে লইয়া যাইবে। কিন্তু জানিয়া কি লাভ? হোসেন মিয়ার অবাধ্য কুবের কেমন করিয়া হইবে? তাছাড়া 5 কোটি টাকার মায়া ত্যাগ করিবার সাধ্য কুবেরের নাই। বিবাহ দিলে মেয়ে পরের ঘরে যায়, কাছে অথবা দূরে। গোপী না হয় যাইবে দূরে, অনেক দূরে ময়নাদ্বীপে। হয়তো কখনো একটু মন কেমন করিবে কুবেরের, কিন্তু তার প্রতিকার কি? মন তো অনেক কারণেই কেমন করে মানুষের। খবর শুনে রাসু গালাগালি করিয়া গিয়াছে, বলিয়াছে, কথা দিয়া কথা রাখিলে না কুবের, কুবেরের সে সর্বনাশ করিয়া ছাড়িবে। যুগিকে গিয়া রাসু বুঝিয়ে ধরিয়াছে। তারপর একদিন শীতল আসে রাসুর সপক্ষে খানিকক্ষণ ওকালতি করিয়া গিয়াছে কুবেরের কাছে। বলিয়াছে, টাকা যদি বেশি চাই কুবের, সে তা বলে না কেন? সোনাখালীর পাত্র যত টাকা দিতে চায় তাই দিবে রাসু। গ্রামের রাসুর মতো পাত্র থাকিতে দূরে দেশের মেয়েকে কুবের পাঠাইবে কেন? কেন এ কেন জবাব দিবার ক্ষমতা নাই কুবেরের। ময়নাদ্বীপে গিয়া গোপীকে বাস করিতে হইবে ভাবিলে জালে আবদ্ধ ইলিশ মাছের মতো মাঝে মাঝে তারও মনটা একটু ছটফট করে না? তবু তাকে এইসব বলা মিছে। একদিন গোয়ালন্দে অধরের সঙ্গে কুবেরে দেখা হইয়া গেল। অধর বলিল, কয়েকদিন আগে কপিলা চরডাঙ্গায় আসিয়াছে, কিছুদিন থাকিবে। বাড়ি ফিরিয়া কুবের সেদিন মালাকে বড় দরদ দেখায়। বলে, মালা কতকাল বাপের বাড়ি যায় নাই, ইচ্ছা করে না যাইতে। ইচ্ছে যদি হয় তবে না হয় চলুক, মালা কাল 2-4 দিন থাকিয়া আসবে। মালা বলে, না, বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা তাহার নাই। বাপ কি যাইতে বলিয়াছে তাকে? এতকাল সে যায় নাই, একবার কি দেখিতে আসিয়াছে তাকে? মালা কাঁদো কাঁদো হইয়া যায়, বলে তার নামটা শুধু পোড়ার বাপ ভাইয়ের কথা ভাবিয়া তার জন্য ওদের কারো দরদ নাই। কেন সে যাইবে বাপের বাড়ি যাচিয়া? কুবের বিপন্ন হইয়া বলে, গেলে দোষী বা কি? বাপের বাড়ি তো বটে, যাচিয়া বাপের বাড়ি যাইতে কারো লজ্জা নাই। কালই চলুক, মালা 2 দিন 1 দিন পরে ফিরিয়া আসিবে। এবার মালা সন্দিগ্ধ হইয়া বলে, যাওনের লাইগা জিত করো কেন মাঝি? জিত কিবা? দরদ কইরা কইলাম জিত। মালার ওপর রাগের সীমা থাকে না কুবেরের। চরডাঙ্গা যাওয়ার আর তো কোনো ছুতা তাহার নাই। জামাই অকারণে শ্বশুর বাড়ি গেলে তো অবশ্য কিছুই হয় না, কিন্তু এখন কপিলা এখানে আছে। হঠাৎ কুবেরের আবির্ভাব ঘটিলে কে জানে কি ভাবিয়া বসিয়া বসিয়া কুবেরের উপায় চিন্তা করে, আর ক্রুদ্ধ চোখে মালার দিকে তাকায়। আজ বসন্তের আদর্শে আবহাওয়া আসিয়াছে কেতুপুরে। দোলের উৎসব হইবে কাল। লখা ও চণ্ডী আবির কিনিয়া আনিয়া আজি অঙ্গনে খানিক ছড়াইয়াছে। বিকালে পদ্মার ঘাটে নৌকা তদ্বির করিতে গিয়া কুবেরের আরো মন কেমন করিতে থাকে। কাব্যের মসৃণ মার্জিত মন কেমন করা নয়। আর ভীরু প্রকৃতির সঙ্গে যতখানি খাপ খায় ততখানি দুরন্ত মানসিক অস্থিরতা। পেট ভরিয়া খাইতে পাইয়া শরীরটা কুবেরের ভালো হইয়াছে। খাদ্য যতটুকু শক্তি দিত আগে ব্যয় করিতে হইতো তার 10 গুণ, এখন সেটা শুধু বন্ধ হয় নাই, বিশ্রামও জুটিয়াছে অনেক। মনেরও যেন তাতে ব্যাকুল হইয়া ক্ষমতা বাড়িয়াছে এবং কমিয়া গিয়াছে দুর্বল অভিমান, সিদ্ধি বা আপিমের নেশার মতো আগে যা কুবেরের মনকে অনেকটা শান্ত করিয়া রাখিত। নৌকায় বসিয়া কুবের যেন ভুলিয়া যায় যত নিষ্ঠুর করিয়াছে কপিলা, যত দুর্বোধ্য নির্মম খেলা সে খেলিয়াছে তার সঙ্গে। মনে পড়ে শুধু কপিলাকে, কপিলার লীলা চাপল্য, কপিলার হাসি অঙ্গিত, তেলে ভেজা চুল ও কপাল আর বেগুনি রঙের শাড়িখানি। আর মনে পড়ে শ্যামাদাসের উঠানে ভোরবেলা গোবর লেপার রত কপিলাকে। মালাকে বলিবার অনুরোধ মেশানো তার শেষ সকাতর কথাগুলি। কেন আইছিলা মাঝি? জিজ্ঞাসা করিয়াছিল না কপিলা? ও জিজ্ঞাসা মানে কুবের বোঝে। আবার তাই যাইতে চাই কুবের কপিলার কাছে। এখনো যাইতে চায় শস্যহীন শুকনো মাঠগুলি ঊর্ধ্বশ্বাসে পার হইয়া চরডাঙ্গায়। কপিলা যেখানে চুল বাঁধিতেছে। কুবেরকে দেখিয়া তাহার বোতলটি কাত করিয়া আরো খানিকটা তেল মাথায় ঢালিবে কপিলা। তার উত্তোলিত 2টি বাহু, মুখের ছলনা ভরা হাসি, অসীবা দুর্বিনীত ভঙ্গি সব পাগল করিয়া দিবে কুবেরকে। ঘাটে আরো নৌকা আছে, মাঝি আছে। এখানে থাকিতে ভালো লাগে না কুবেরের, বাড়ি ফিরতেও ইচ্ছা করে না। নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করে, ভাঙিয়া পড়ার জন্য প্রস্তুত তীরের ফাটল ধরা অংশগুলির ওপর দিয়া। চলিতে চলিতে একসময় 10-12 হাত ডাঙা তাকে সঙ্গ করিয়া ধসিয়া পড়ে নিচে। শীতের পদ্মার জল সেখানে হইতে হাত 15 পিছাইয়া গিয়াছে। মাটির একটা চাপড়ায় বুঝি মাথায় ঘা দিয়া কুবেরকে অজ্ঞান করিয়া দেয়।
মিনিট 10 পর চেতনা হয় কুবেরের। প্রথমে কুবেরের মনে হয় এ বুঝি কপিলারাই এক কৌতুক, তারপর কষ্টে উঠিয়া বসিয়া সে নিঝুম হইয়া থাকে। শেষ বেলায় সূর্য যেন পদ্মাকেও নিঝুম করিয়া গিয়াছে, দূরের নৌকাগুলি এবং আরও দূরের স্টিমারটি যেন হইয়া গিয়াছে গতিহারা। বাতাসে জোর নাই, নদীর চলাৎ চলাৎ শব্দ যেন ক্লান্ত। নিজের এলোমেলো চিন্তাগুলিকে কুবের ভালো বুঝিতে পারে না। মাথার মধ্যে একটা ভোঁতা বেদনা টিপ টিপ করিতেছে, মাথার বা পাশটা দিয়া একটু রক্তও পড়িয়াছে। তাই বলিয়া কেবলই এখন মনে আসিতে থাকিবে কেন গণেশের সেই গান, পীড়িত কইরা জইলা মলাম সই অলসই। তার সঙ্গে পীড়িত কইরা জইলা মরিতেছে কুবের, কপিলার সঙ্গে। ভারী মেয়ে মানুষ কপিলা, তার সঙ্গে আবার পীড়িত, ছেলে মানুষ নাকি কুবের। পদ্মা স্নান করিয়া কুবের বাড়ি ফিরল। ভাত খাইতে বসিয়া হঠাৎ কুবের বলিল, চরডাঙ্গা যাবি লখা? যামু বাবা যামু, কাইল বিয়ানে মেলা দিমু আই। এ ফন্দি মন্দ নয়, দোলের উৎসবে মামাবাড়ি যাইবে ছেলেরা, একা তো যাইতে পারে না তারা, কুবের তাই সঙ্গে যাইবে, কেহ টেরও পাইবে না। কিসে কুবেরকে টানিয়া আনিয়াছে চরডাঙ্গাতে। মালা বলিল, আগো নিয়া যাইব তো আমারও নিয়া চলো। কই বলে, না তোরে নিমু না। যাবি না কইলি কেন? কুবের বাঁচিয়াছে, মালাকে লইয়া চরডাঙ্গা যাওয়া কি সহজ কথা? রাজি না হইয়া ভালো হইয়াছে মালা। যাতায়াতের ডুলি ভাড়াটা কুবেরের বাঁচিয়া গেল। মালা এখন যাইতে চায়, ছেলেদের লইয়া কুবের যদি সত্যি সত্যি যায় চরডাঙ্গা, তবে আর সে যাইবে না কেন? কুবের তার ইচ্ছা অনিচ্ছার কথা তুলিয়াছিল বলিয়াই না প্রথমটা সে রাজি হয় নাই। মালার স্বামী তোষামোদ আরম্ভ করে, রাত্রে খানিক রাগারাগি কাটাকাটি করিয়াও ছাড়ে না। কিন্তু কুবের অটল, যাইবে না বলিল কেন মালা? কুবের যখন তোষামোদ আরম্ভ করিয়াছিল বাহাদুরি করিয়াই তখন যাইতে অস্বীকার করিল কেন? মরিয়া গেল কুবের তো তাহাকে চরডাঙ্গায় লইবে না। কুবেরের গো মালা জানে না কি ভাবিয়াছে সে কুবেরকে। রাত্রি থাকিতে উঠিয়া লখা চণ্ডুকে টানিয়া তুলিয়া কুবের রওনা হইয়া গেল। মাথা কপাল ফুটিয়া যাওয়ার জন্য কাঁদিতে লাগিল মালা। কুবের ফিরিয়াও তাকাইল না। সকাল সকাল তাহারা পৌঁছালো চরডাঙ্গায়। হাঁটিতে হাঁটিতে ছেলে দুটোর পা ব্যথা হইয়া গিয়াছে। চণ্ডীকে মাঝে মাঝে কোলে করিয়া চলিতে হওয়ায় কুবেরের ধরিয়া গিয়াছে হাঁপ। শ্বশুর বাড়ির দাওয়ার বসিয়া গামছা দিয়া সে ঘাম মুছিতে লাগিল। একটু পর কপিলা একখানা পাখা আনিয়া দিল। কুবের খুশি হয়ে বলিল, আইছো কিবা কপিলা? কিবা দেখো, কাইল যান লাগে তোর? কাইল হইছি। কুবের ব্যগ্রকণে জিজ্ঞেস করে, কেন রে কপিল, অসুকুনি করছে তোর? মুন্ডারের অসুখ মাঝি, তোমার লাইগা ভাইবা ভাইবা কাহিল হয়েছি। বৈধ বলিতে আছড়ে আড়াল হইতে হাত বাহির করিয়া এক ভার চুন হলুদ কপিলা কবিরের গায়ে ঢালিয়া দেয়। হাসিয়া গলিয়া পরে কপিলা। কুবের মুড়ের মতন চাইয়া থাকে। আনন্দ অথবা দুঃখ কিসে তাহার রোমাঞ্চ হয় সে বুঝিতে পারে না। কেতুপুরে থাকিবার সময় এমনই ভাবে হাসিত কপিলা। আকুরটা করে শ্যামদাসের বাড়িতে এ হাসির আভাস কপিলার মুখে সে দেখিতে পায় নাই। কপিলার হাসির শব্দে বৈকুণ্ঠ বাহির আসে। লখা ও চণ্ডুকে সঙ্গে করিয়া কপিলা চলিয়া যায় ভেতরে। শ্যামদাসের কাছে বৈকুণ্ঠের ময়নাদ্বীপের কথা শুনিয়াছে, সে সেই কথা আরম্ভ করিল। কথায় কুবেরের মন ছিল না, সে অন্য মনে বৈকুণ্ঠের কথায় জবাব দিয়া গেল। রং ও কাদা নিয়া গ্রামে দোলের উৎসব চলিয়াছে। রঙের চেয়ে কাদার পরিমাণটাই এ পাড়ায় বেশি। চাষাভুষা জেলে মাঝির পাড়া এটা, এখানে রঙের বড় অনটন। অনেক বেলায় কাদা মাখা মূর্তির সমূহের একটা শোভাযাত্রার পাড়া হইতে গ্রাম প্রদক্ষিণ করিতে বাহির হইল। গাধার মতো ক্ষুদ্রকায় একটা ঘোড়ার উপরে বিচিত্র সাজে দোলের রাজা অতি কষ্টে বসিয়া আছে। গলায় তাহার ছেঁড়া জুতার মালা, গায়ে গোটা 10 ছিন্ন ভিন্ন জামা, চারিদিকে লড়বড় করিয়া ঝুলিতেছে অনেকগুলি ছেঁড়া ন্যাকড়া। সামনে দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রার লোকেরা কুবের বৈকুণ্ঠ অধরকে কাদা মাখাইয়া দিয়া গেল। অধর ভিড়িয়া গেল দলে। তাথই নাচ ছোটাছুটি হইচই, ডোবা পুকুরের পাক তুলিয়া যাকে খুশি ছুড়িয়া মারা, আনন্দ বটে দোলের। খানিক এতস্ত করিয়া লখা ও চণ্ডী অধরের সঙ্গে যোগ দিবার জন্য ছুটিয়া গেল। কুবেরের বারণ কানেও তুলিল না। কাদা ধুইয়া স্নান করিয়া আসিবার উদ্দেশ্যে কুবের গেল পুকুরে। কপিলা বুঝি টের পাইয়াছিল। খানিক পরে সেও পুকুর ঘাটে আসিয়া হাজির। আমায় রং দিলা না মাঝি? পাক দিমু কপিলা, রং তো নাই। দূর, রং নাই, পাক দিবার চাই। দিও না মাঝি, পাক দিও না কইলাম। পাক দিতে বারণ করে কপিলা, কিন্তু পা পিছলায় কাদা মাখাইয়া জলে সে গড়াইয়া পড়ে। হাতের ঠেলায় কলসি ভাসিয়া যায় কুবেরের দিকে। কপিলা বলে, ধরো মাঝি, কলসি ধরো। বলে, আমার ধর কেন, কলসি ধরো। ভীত চোখে চারিদিকে চাহিয়া কলসির মতোই আলগোছে কপিলাকে ভাসিয়ে থাকে। তারপর ত্রাসের ভঙ্গিতে স্তন দুটি ভাসে আর ডোবে।
চোখের পলকে বুকের কাপড়টা নিয়ে হাসিবার ভান করিয়া কপিলা বলে, কথা যে কও না মাঝি। কুবের বলে, তল লাইগা দিবারাত পরান্ডা পোড়ায় কপিলা। কপিলার চোখ বুঝিয়া বলে, কেন মাঝি কেন, আমারে ভাবো কেন? স্বামীর ঘরে না গেছি আমি, আমারে ভুইল মাঝি। পুরুষের পরাণ পড়ে কয়দিন, গাঙের জলে নাও ভাসাইয়া দূর দেশে যায়ও মাঝি, ভুইল আমারে। ছাড়ো, মানুষ আহে। সাঁতার দিয়া কপিলা কলসি ধরিয়া আনে, কাপড় ঠিক করিয়া ভরা কলসি কাখে তুলিয়া পিচ্ছল ঢালু পার বাহির উপরে উঠিয়া যায়। ফিরাইয়া একবার তাকাই কপিলা, ভরা কলসির জল খানিকটা উছলাইয়া পড়ে। দুপুরে খাইয়া উঠিয়া কুবের বলে, লখা চণ্ডী ল মেলা করি, দিনে দিনে গায়ে ফিরুম। মালা বিস্মিত হইয়া বলিল, আইজি ফিরে আইলা যে, মাইসে থাকে তোর পরিবারই? পথ হাঁটিয়া লখা ও চণ্ডী আধমরা হইয়া গিয়াছিল। কুবেরও কম শ্রান্ত হয় নাই। জিরাইয়া জিরাইয়া গ্রামে পৌঁছাতে তাহাদের সন্ধ্যা পার হইয়া গিয়াছিল। লখা ও চণ্ডী দুটি ভাত খাইয়া শুইয়া পড়িল। কপিলার চরডাঙ্গার আসিয়াছে তাহাদের মুখে এ খবর শুনিয়া মালা গম্ভীর হইয়া গেল। কুবেরকে আর সে কিছু জিজ্ঞেস করিল না। খোড়া পাটা টান করিবার চেষ্টাতেই বোধহয় একবার তাহার মুখখানা হইয়া গেল বিকৃত। কপিলা চলিয়া যাওয়ার পর হইতে নিজের পঙ্গুতার সম্বন্ধে মালা সচেতন হইয়া উঠিয়াছে। কুকুরানো শীর্ণ পাটাকে সে মাঝে মাঝে সিধা করিবার চেষ্টা করে, দুহাতে মাঝে মাঝে পা টিকে ঘষিতে থাকে সজোরে। জন্ম হইতে অভ্যস্ত বিকলাঙ্গ পাটি এতকাল পরে মালাকে বিশেষভাবে কাতর করিয়াছে। বাড়ির দক্ষিণে খানিকটা ফাঁকা জমি ছিল। গোপীর বিবাহের আগে ওইখানে একখানা ঘর তুলিবার কথা ভাবিয়াছিল কুবের। এতকাল সময় ছিল না। হোসেনের চালানি কারবারের এখন একটু মন্দা পড়িয়াছে। বাড়িতে থাকিবার সময় পার কুবের। চরডাঙ্গা হইতে ফিরিবার পরদিন সে ঘর তুলিবার জন্য বাবুদের অনুমতি আনিতে গেল। কুবের কি জানিতে অনুমতির জন্য মেজবাবুর কাছে তাহাকে দরবার করিতে হইবে? নিচু হইয়া প্রণাম করিয়া জোর হাতে মেজবাবুর সামনে দাঁড়াইতে হইল কুবেরকে। করুণ কণ্ঠে জানাইতে হইল আবেদন, ঘর তুলিবে কুবের। মেজবাবু হাসিয়া কথা বলেন। ফরাসের সামনে মেঝেতে উবু হইয়া বসিবার অনুমতি কুবের পায়, কিন্তু যুক্তকর মুক্ত করিবার নিয়ম নাই। জেলেপাড়ার খবর জিজ্ঞাসা করেন মেজবাবু, কে কেমন আছে, কার কেমন অবস্থা, কি রকম মাছ পড়িতেছে বছর। জেলেপাড়ার ঘরে ঘরে একদিন মেজবাবু যাতায়াত ছিল। শিক্ষা ও স্বাস্থ্যনীতির জ্ঞান বিতরণ করিয়া মাঝিদের জীবনগুলি উন্নতর করিবার ঝোঁকে তিনি আভিজাত্য ভুলিয়াছিলেন। শিক্ষা মাঝিরা পায় নাই, মাঝিদের বৌঝিরা শুধু পাইয়াছিল দুর্নাম। গ্রামে গ্রামে খবর উঠিয়াছিল যে কেতুপুরে মেজকর্তা জেলেপাড়ার ঘরে ঘরে রমণী চাখিয়া বেড়াইতেছেন। জেলেপাড়ার মেজবাবুর প্রণয়নী উপনিবেশ। আজ আর জেলেপাড়ার দিকে যাওয়ার সময় মেজবাবু পান না। মাঝিদের কারোর সঙ্গে দেখা হইলে খবর জিজ্ঞাসা করেন। সকালে দুপুরে জেলেপাড়ার ডাঙা কুটিরে গিয়া সময় যাপন করিবার সময়ও সে দূরস্থ ব্যবধান মাঝিদের সঙ্গে মেজবাবুর থাকিয়া গিয়াছিল। কোনো মন্ত্রে তাহা ঘুচিবার নয়। মাঝিরা বিব্রত ও সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিল। ভালো করিবার খেয়ালে বড়লোক কবে গরিবের হৃদয় জয় করিতে পারিয়াছে। মেজবাবু তো হোসেন মিয়া নন। দুর্নীতি, দরিদ্র, অন্তর্হিত সরলতার সঙ্গে নিচু স্তরে চালাকি, অবিশ্বাস ও সন্দেহের সঙ্গে একান্ত নির্ভয়, অন্ধ ধর্মবিশ্বাসের সঙ্গে অর্ধ ধর্মকে অনায়াসে সহিয়া চলা, এসব যাদের জীবনে একাকার হইয়া আছে। পদ্মার বুকে নৌকা ভাসাইয়া যারা ভাবুক কবি ডাঙার, যারা গরিব ছোট লোক, মেজবাবু কেন তাদের পাত্তা পাইবেন? ও কাজ হোসেন মিয়ার মতো মানুষের পক্ষে সম্ভব। মেজবাবুর চেয়ে বেশি টাকা রোজগার করিয়াও যার মাঝিত্ব খসিয়া যায় নাই। মালার কথা মেজবাবু জিজ্ঞাসা করিলেন। মালার পায়ের যে চিকিৎসা চলছিল, কি হইল তার? তারপর ফাঁকা জমিটুকুই ঘর তুলিবার অনুমতি দিয়া কুবেরকে মেজবাবু বিদায় দিলেন। মালা আজও মুখ ভার করিয়াছিল, কিন্তু কৌতূহল দমন করা যায় না। কি কইল মাইজাকর্তা? কি কইব, তোর কথা জিগাইল? নাই তুইলা আবার তরে হাসপাতালে নিয়া যাইব কইল গোপীর মা। গোয়ার সহজ কুবের গো ধরিল, আর তো সে তাহা ছাড়িবে না। মেজবাবু নৌকার মালা যে আমিনবাড়ি গিয়াছিল কতকাল, সে এ কথা মনের মধ্যে পুষিয়া রাখিবে সেই জানে। হয়তো মালা যখন বুড়ি হইয়া যাইবে, বিকল পা দুটির মতো সর্বাঙ্গ শীর্ণ হইয়া আসিবে, তাহার তখন এই কথা ভুলিবে না কুবের। কলহ করিয়া মালা কাঁদে, মৃত্যু কামনা করে নিজের, কিন্তু এ বিষয়ে কুবের কঠোর নির্মম। অন্য বিষয়ে মালার সঙ্গে তাহার
ব্যবহার বদলায় না। পঙ্গু অসহায় স্ত্রীর জীবনে তারই বক্ষের আশ্রয় আজও উথলিয়া ওঠে। কিন্তু আমিন বাড়ি যাওয়ার জন্য আহ্লাদ বদনে মালাকে সে পীড়ন করে। আজ রাত্রে হয়তো কুবের মালাকে বুকে জড়াইয়া মিঠা মিঠা কথা বলিবে। পদ্মার ঠান্ডা বাতাসে জুড়াইয়া জুড়াইয়া কি যেন মধুর হইয়া উঠিবে কুবেরের ব্যবহার। কাল হয়তো আবার সে কাঁদাইবে মালাকে মেজবাবুর কথা তুলিয়া। এমনই প্রকৃত পদ্মা নদীর মাঝি ভদ্রলোকের মতো একটানা সংকীর্ণতা নয়, বিরাট বিস্তারিত সংমিশ্রণ। ঘর তোলার শেষ হইতে দিন দশেক সময় লাগিল। তারপর একদিন বঙ্কুর সঙ্গে বিবাহ হইয়া গেল গোপীর। কপিলা আসিল বিবাহে। সে না আসিলে বিবাহের কাজ করিবে কে? মালা তো পঙ্গু। কুবের খুশি হইয়া বলিতে লাগিল, আইচোস কপিলা আইচোস। কুবের যেন ভুলিয়া গিয়াছে চরডাঙ্গা পুকুরের জলে কি কথা তাহার হইয়াছিল কপিলার সঙ্গে। কিন্তু কপিলা সব মনে পড়াইয়া দেয়। সরিয়া সরিয়া পালাইয়া বেড়ায় কপিলা। ঢেকি ঘরের ভেতরে দাঁড়াইয়া কুবের ইশারা করিয়া কাছে ডাকিলে মুখ ঘুরাইয়া থাকে। এ তো ছলনা নয়, খেলা নয় কপিলার। কি যেন ভাবিয়া আসিয়া কপিলা এবার বড় সে গম্ভীর। একটু হাসি, দুটি কথার কাঙাল কুবের। কপিলার হাসি কই, কথা কই কপিলার মুখে? হলুদ মাখিতে মাখিতে হলদে হইয়া বিবাহ হইয়া গেল গোপীর। বরকনের কুবের পদ্মার নৌকায় তুলিয়া দিল। গোপী আবার ফিরিয়া আসিবে। হোসেন মিয়া তাড়াতাড়ি নাই। বুঙ্কু গোপী 2 মাসে দেশে থাক, তাহাতে সে আপত্তিও করিবে না। বিবাহের পরই কপিলার ফিরিয়া যাওয়ার কথা ছিল। কি ভাবিয়া সে রহিয়া গেল। কদিন পরে শ্যামাদাস আসিয়া তাকে আকুর টাকুর লইয়া যাইবে। দিন 2 পরে কুবেরকে হোসেনের মিয়া একটা চালান আনিতে যাইতে হইল। মাইল 10 উজানে একটা গ্রামের ঘাটে নৌকা বাঁধিয়া সে পাট বোঝাই করিল নৌকায়। তারপর দেবীগঞ্জে ফিরিয়া আসিল অনেক রাত্রে। সকলে শ্রান্ত হইয়া পড়িয়াছে। অত রাত্রে কেতুপুরে ফিরিতে রাজি হইল না। কুবেরের মন পড়িয়াছিল বাড়িতে। নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করিল গ্রামের দিকে। নদীতে জেলে নৌকার আলোগুলি ইতস্তত সঞ্চালিত হইতেছিল। মাছ ধরিবার তামাই নাই পদ্মা চলিতে কত কি ভাবে কুবের। কারো ঘুম না ভাঙাইয়া কপিলাকে কি তোলা যাইবে না? আর কিছু চায় না কুবের কপিলার কাছে। গোপনে শুধু 2টো সুখ দুঃখের কথা বলিবে, একটু রহস্য করিবে কপিলার সঙ্গে। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে সোজা হইয়া দাঁড়াইয়া কপিলা টিটকারি দিবে তাকে। ধরিয়া নোয়াইয়া দিতে গেলে বসিয়া পড়িবে কাদায়। চাপা হাসিতে নির্জন নদী তীরে তুলিয়া দিবে রোমাঞ্চ। আর কিছুই কুবের চায় না। কেতুপুরের ঘাটে পৌঁছাইয়া কুবের বুকের মধ্যে হঠাৎ কাঁপুনি ধরিয়া গেল। গলা শুকাইয়া গেল কুবেরের। স্পষ্ট সে দেখিতে পাইল সাদা কাপড় পরিয়া এত রাত্রে একটি রমণী ঘাটে দাঁড়াইয়া আছে। কোনো দিকে মানুষ সারা নাই। পদ্মার জল শুধু ছলাৎ ছলাৎ করিয়া আছড়াইয়া ভাঙা তীরকে ভাঙিবার চেষ্টা করিতেছে। নদীর জোর বাতাস, সাদা কাপড় উড়িতেছে একাকিনী রমণীর। ভীত কর্কশ কণ্ঠে কুবের বলিল, কেডা খাড়াইয়া আছো গো কেডা? নদীর দিকে মুখ করে রমণী দাঁড়াইয়া ছিল। কুবেরের গলার আওয়াজে চমকাইয়া অস্ফুট শব্দ করিল। তারপর ব্যাকরকম জিজ্ঞেস করিল, কেডা মাঝি আইলা? কুবের অবাক হইয়া বলিল, কপিলা, দুপুর রাইতে ঘাটে কি করস কপিলা? কপিলা কাছে আসিয়া বলিল, ডরাইয়াছিলাম মাঝি। তারপর আরো কাছে আসিল কপিলা। কুবেরের বক্ষের আশ্রয়ে সে কাঁদিতে কাঁদিতে বলিল, বড় বিপদ হইয়াছে আজ। আজ বিকালে হঠাৎ পুলিশ আসিয়া বাড়ি তল্লাশি করিয়াছে কুবেরের। ঢেকি ঘরের পাটখড়ির বোঝাই তলে প্রীতম মাঝির চুরি যাওয়া ঘটিটা পাওয়া গিয়াছে। বাড়ি ফিরলেই চৌকিদার ধরিবে কুবেরকে। সন্ধ্যার পর চুপি চুপি কপিলা তাই ঘাটে আসিয়া বসিয়া আছে। কুবের ফিরিলে সতর্ক করিয়া দিবে। কুবেরের মুখে কথা ছিল না। অনেকক্ষণ পরে সে বলিল, রাসুর কাম, সর্বনাশ করেছিল না রাসুর কাম। কি করবা মাঝি? কে জানে কি করিব। বিপদে আপদে মুখ চাহিবার একজন আছে কুবেরের, তার কাছে গিয়া দাঁড়াইবে। ঘাটে হোসেনের নৌকা বাঁধা আছে দেখিয়া কুবের একটু আশ্বস্ত হইল। কপিলার চোখ মুছাইয়া দিয়া কুবের বলিল, বাড়িতে যা কপিলা, তুমি কি করবা? হোসেন মিয়ার বৃত্তান্ত কই গিয়া দেখি সাই কি কয়। আমি লগে জামু মাঝি? বাঁশের কঞ্চির মতো অবাধ্য কপিলা। কোনো মতেই কুবের তাহাকে বাড়ি পাঠাইতে পারিল না। কুবেরের সঙ্গে সে হোসেন মিয়ার বাড়ি গেল। হোসেনকে কিছু বলিতে হইল না, খবর সে আগেই শুনিয়াছে। লালচে দাড়ি মুঠা করিয়া ধরিয়া সে ভাবিতে ভাবিতে বলিল, ময়নাদ্বীপে যাবা কুবির? চুরি আমি সামাল দিমু। আমি চুরি করি নাই মিয়া, তা কি হোসেন মিয়া জানে না? কিন্তু চোরের মাল যখন বাইর হইয়াছে, কুবেরকে ঘরে চোরকে সেখানে মাল রাখিয়া আসতে কেহ যখন দেখে নাই, কে বিশ্বাস করিবে কুবেরের কথা?
বাহিরের কেহ শত্রুতা করিয়া রাখিয়া যাইতে পারে এমন কোনো স্থানে মাল বাহির হয় নাই, একেবারে ঘরের মধ্যে লুকানো অবস্থায় মাল পাওয়া গিয়াছে। তাছাড়া গরিব নয় কুবের, বিবর্ণ মুখে কুবের মাথাহেট করিয়া থাকে। ঘোমটার ভেতরতে সজ্জল চোখে কপিলা তার দিকে তাকায়। একজন মুনিশ তামাক সাজিয়া দিয়া যায় হোসেনকে। তামাক টানিতে টানিতে হোসেন মিয়া জিজ্ঞেস করে, যাবা ময়নাদ্বীপে? ঘাড় নাড়িয়া কুবের সায় দেয়। চোখ বুজিয়া হোসেন ব্যবস্থা কথা বলিয়া চলে। আজ এই রাত্রে রওনা হইয়া যাক কুবের, স্ত্রীপুত্রের জন্য ভাবনা নাই কুবেরের। হোসেন রইল, পরে গোপী আর বঙ্কুর সঙ্গে ওদের সকলকে হোসেন ময়নাদ্বীপে পৌঁছাইয়া দিবে। কেন কাঁদে কেন কুবের? ময়নাদ্বীপে তো নিজের চোখে সে দেখা আসিয়াছে, সেখানে গিয়া বাস করিতে হইবে বলিয়া কান্নার কি আছে? তামাক শেষ করিয়া হোসেন উঠিল। বাহিরে একটা ঘরে 7 জন মুসলমান মাঝি ঘুমাইয়াছিল। তাদের মধ্যে 5 জনকে সঙ্গে করিয়া সকলকে নদীঘাটের দিকে চলিল। কুবের ও কপিলা চলিতে লাগিল সকলের পেছনে। কপিলা চুপি বলে, না গেলা মাঝি, জেল খাটো। কুবের বলে, হোসেন মিয়া দ্বীপে আমারে নিবই কপিলা, একবার জেল খাইটা পার পামু না, ফিরে আবার জেল খাটাইব। কপিলা আর কথা বলে না। ঘাটের খানিক তফাতে হোসেনের প্রকাণ্ড নৌকাটি নোঙর করা ছিল। একজন মাঝি ঘুমাইয়াছিল নৌকায়, তাকে ডাকিয়া তুলিলে সে নৌকা তীরে ভিড়াইল। কুবের নীরবে নৌকায় উঠিয়া গেল, সঙ্গে গেল কপিলা। ছইয়ের মধ্যে গিয়া সে বসিল। কুবেরকে ডাকিয়া বলিল, আমারে নিবা মাঝি লগে? কপিলা চলুক সঙ্গে। অত দূরে কুবের পাড়ি দিতে পারবে না।